১৮তম নিবন্ধন পরীক্ষায় ৪০ থেকে ৫৫ নম্বর প্রাপ্তদের চাকরির সম্ভাবনা ও করণীয় গাইডলাইন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনারা যারা ৪০ থেকে ৫৫ এর মধ্যে নাম্বার পেয়েছেন এবং খুবই একটি ডিপ্রেশন বা হতাশার মধ্যে আছেন, ভেঙে পড়েছেন যে আমার চাকরি হবে কিনা, কিভাবে সম্ভব চাকরি। তো আজকের এই ভিডিওতে সেই সকল বিষয় তুলে ধরবো এবং কিভাবে আপনারা চাকরি পাবেন সেই পদ্ধতি বা সেই বিষয়গুলো আলোচনা করব। তাই আপনাদের কাছে একটু অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওতে যতটুকুই হোক এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আমি আবারও বলছি, যারা ৪০ থেকে ৫৫ নাম্বার পেয়েছেন এনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তার আগে আমার ব্যক্তিগত একটি অনুরোধ আপনাদের কাছে, আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আমরা বর্তমান পরিস্থিতি দেখি, ১৮তম নিবন্ধনের রেজাল্ট বিশ্লেষণ করে দেখা গেছে অধিকাংশ প্রার্থী ৪০ থেকে ৬৫ নম্বরের মধ্যে স্কোর করেছেন। এটা কিন্তু বাস্তব। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন আশপাশ আপনাদের যে পরিচিত আছে সবার কাছে একটু শুনে দেখবেন যে আমাদের ম্যাক্সিমামই কিন্তু ৪০ থেকে ৬৫ এর মধ্যে স্কোর করেছেন। যারা ৪০ থেকে ৫৫ নাম্বার পেয়েছেন তারা হতাশ হলেও তাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। আমি কিন্তু আবারও বলছি, আপনারা যারা ৪০ থেকে ৫৫ এর মধ্যে নাম্বার পেয়েছেন আপনারা হতাশ হলেও আপনাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। কারণ এই সংখ্যায় সর্বোচ্চ সংখ্যক প্রার্থীর মধ্যকার স্কোর রেঞ্জ। যারা আপনারা ৪০ থেকে ৫৫ এর মধ্যে আছেন আর কি, আপনারা ৪৫ এর প্লাস বা ৫৫ র মধ্যে এরকম আছেন, আপনারা কিন্তু মধ্য সংখ্যক স্কোর রেঞ্জ। আর স্কুল ও কলেজ পর্যায়ে পদসংখ্যার তুলনায় আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হয় উচ্চ স্কোর ৬৫+৭০ পাওয়া প্রার্থীদের কিছুটা বাড়তি সুযোগ থাকলেও সবাই যে চাকরি পাবেন এমন না। দেখেন, এখানে যারা ৬৫ থেকে ৭০ প্লাস এমন নাম্বার পেয়েছেন, এখানে সবাই যে চাকরি পাবেন এটা কিন্তু বিষয় না। কারণ কি, এখন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, এখানে যে আবেদনের যে বিষয়, আবেদনটা সম্পূর্ণ একটা কৌশল। আপনার যে নিবন্ধন যে সনদটা, এটা আপনার সর্বোচ্চ বড় অস্ত্র। আর এই অস্ত্রটাকে কাজে লাগান। আপনারা কি নাম্বার পেয়েছেন, আমি আবারও বলছি, কত নাম্বার কত মার্ক পেয়েছেন এটা ডাজেন্ট ম্যাটার। এটা কোনো বিষয় না। আপনাদের নিবন্ধনের যে সনদ এটাই হচ্ছে আপনাদের সবথেকে বড় অস্ত্র। অনেক সময় কৌশলগত আবেদন এবং সঠিক পথ নির্বাচনের মাধ্যমে অপেক্ষাকৃত কম স্কোরধারীরা চাকরি পেয়ে থাকেন। দেখেন, এই সেই সেম কথাটি আমি যেটা একটু আগে আপনাদেরকে বললাম যে আপনারা কত মার্ক পেয়েছেন সেটা ডাজেন্ট ম্যাটার। আপনাদের যে একটা নিবন্ধন সনদ পেয়েছেন না আপনারা, এই সনদটা আপনাদের অস্ত্র। মনে করেন এটাই আপনাদের মার্ক, এটাই আপনাদের চাকরির একটি সুযোগ। এতটুকু মাথায় রাখেন, হতাশ হবেন না। কারণ আপনারা এতদিন যে ধৈর্য ধরে আসছেন, লাস্ট মোমেন্টে আপনারা হতাশ হবেন না। কারণ উপরওয়ালা আছেন, সৃষ্টিকর্তা আছেন, আমাদের সবার গড আছেন। তো সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখুন। কেন চাকরির সম্ভাবনা কম? আমরা যারা ৪০ থেকে ৫৫ এর ভিতরে নাম্বার পেয়েছি, আমাদের চাকরির সম্ভাবনা কেন একটু কম সেই বিষয়েও একটু বলা আমাদের দরকার। সেটা হচ্ছে মেধাক্রমে পিছিয়ে থাকা। যদি আমরা মেধাক্রমে পিছিয়ে থাকার বিষয়টা দেখি, অধিকাংশ সাবজেক্টে প্রতিযোগিতা অনেক বেশি। কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি, যেমন ম্যাথ, ইংলিশ, বাংলা, এই সাবজেক্টগুলোতে কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি এবং সীমিত সংখ্যক পদসংখ্যা সীমিত। নাকি পদ সংখ্যার তুলনায় আবেদনকারীর সংখ্যা বিশাল। দেখেন, কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে আমাদের হচ্ছে আমাদের সেই সাবজেক্টগুলোতে আমি সাপোজ বললাম আমাদের ২০০ পদ খালি আছে, কিন্তু দেখা যাচ্ছে সেই সব সাবজেক্টে আবেদন করেই বসে আছেন ৫০০ স্টুডেন্ট। আমি আবারও বলছি যে কিছু কিছু সাবজেক্টে দেখা যাচ্ছে আমাদের শূন্য পদের তালিকা আছে ২০০, কিন্তু সেই সব সাবজেক্টে পাসই করে বসে আছেন দেখা যাচ্ছে ৫০০ জন। এগুলো কিন্তু সব সাবজেক্টে না। এগুলো কিন্তু আমি আবারও বলছি যে সব সাবজেক্টে না, অল্প কিছু সংখ্যক সাবজেক্টে। ওকে, দেন হচ্ছে সিট ও পছন্দের এলাকা, উচ্চ স্কোরধারীদের প্রাধান্য। দেখেন, যারা হচ্ছে আমাদের ৬৫+ নাম্বার পেয়েছেন বা ৬০+ নাম্বার পেয়েছেন বা ৭০+ নাম্বার পেয়েছেন, এনারা কিন্তু সবসময় চেষ্টা করবে যে আমাদের ঢাকা ক্যাপিটাল সিটি, আমাদের ঢাকা বা শহরমুখী যেগুলো বিভাগীয় প্রধান শহর যেগুলো, এই সব স্থানে কিন্তু ওনারা আবেদন করার জন্য বেশি চেষ্টা করবেন। এবং অনেক আবেদনকারী কিন্তু ওনাদের যে চয়েস লিস্টে যে ৪০টা চয়েস লিস্ট, ওনারা কিন্তু এই ৪০টা চয়েস লিস্টও ফিল আপ করবেন না।
কারণ ওনারা চান ওনাদের যে আবেদন, ওনাদের স্কোর ভালো, ওনারা মেধাবী। আমি বলছি না যে ওনারাই শুধু মেধাবী, আপনারা আমরা সবাই সকলেই মেধাবী। হয়তোবা ভাগ্যের কিছু পরিহাস যে কারণে আমরা অনেকেই ভালো পরীক্ষা দিয়েছি, বাট হচ্ছে আমাদের রেজাল্টটা কম আসছে। এখন সৃষ্টিকর্তা যেটাই করেন সেটা ভালোর জন্য করেন। তো যাই হোক, আমরা এই বিষয়ে অন্য বিষয়ে কথা বলি। এখন ওনারা কিন্তু চাইবেন যে ভালো স্কুলগুলো বা শহর বা ঢাকার দিকে যে কেন্দ্রমুখী যে স্কুলগুলো বা কলেজগুলো, ওনারা সেখানে আবেদন করতে চাইবেন। তো এটা কিন্তু আমাদের যারা কম নাম্বার পেয়েছেন, আমাদের যারা 40 প্লাস নাম্বার পেয়েছেন, এনাদের জন্য কিন্তু এটা একটি অনেক বড় বেনিফিট। দেন আমাদের যারা 40 প্লাস নাম্বার পেয়েছেন, এনাদের করণীয় কি? এনাদের করণীয়গুলো যদি আমরা একটু দেখি, যে সঠিক আবেদন করা, যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নির্দিষ্ট এলাকা এবং প্রতিষ্ঠান বেছে আবেদন করুন যেখানে কম প্রতিযোগিতা আছে। এখন দেখেন, এখানে আপনারা বলতে পারেন তাহলে কোথায় আবেদন করব? দেখেন, আপনাদের যে জেলা পর্যায়ে আছে, উপজেলা পর্যায়ে আছে, আপনাদের ইউনিয়ন পর্যায়ে আছে, এই সব যে স্কুলগুলো যেখানে অন্য যারা মেধাবী, আমি ওনাদেরকে মেধাবীই বললাম, আমরাও মেধাবী, বাট ওনাদেরকে একটু বেশিই মেধাবী বলি আমরা। ওনারা যেসব স্কুলগুলোতে চয়েস করবেন না, এবং গ্রামীণমুখী যেগুলো, গ্রামীণ ও দূরত্ববর্তী প্রতিষ্ঠান আবেদন, যেসব জায়গায় কম আবেদন থাকে সেক্ষেত্রে কম নম্বরেও সুপারিশ পাওয়ার সুযোগ থাকে। দেখেন, কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে প্রতিষ্ঠানের একটি শূন্য পদের জন্য একটি শূন্য পদের বিপরীতে আপনার আবেদন করবে সাপোজ 40 জন, বাট এমন প্রতিষ্ঠান আছে যেখানে একটি শূন্য পদ আছে, বাট আবেদন করার কেউ নেই, আবেদন করার জন্য কেউ নেই। এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একটু। একটি শূন্য পদের বিপরীতে দেখা যাচ্ছে আবেদন করছে 40 জন, বাট অনেক স্কুল আছে বা কলেজ আছে যেখানে একটি শূন্য পদ আছে, বাট আবেদন করার কেউ নেই। এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের টার্গেট করতে হবে এবং বিষয়ভিত্তিক বিশ্লেষণ করুন। নিজের বিষয় কোথায় বেশি পদ খালি আছে সেগুলো টার্গেট করুন। আপনার যে সাবজেক্ট, আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন সেই সাবজেক্টের যে বিষয়গুলো সেগুলো আপনারা টার্গেট করুন। ভবিষ্যতের জন্য প্রস্তুতি, পরবর্তী নিবন্ধনের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে 65 প্লাস স্কোর করার চেষ্টা। দেখেন, আপনার যে নিবন্ধন, আপনি শিক্ষক হতে চান, এটা আপনার মন থেকেই চান, অ্যান্ড নট নেসেসারি যে আপনার এই 18তম শিক্ষক নিবন্ধন, যেটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, এখানেই আপনার চাকরি পেতে হবে এমন না। হাল কেন ছাড়বেন আপনি? সৃষ্টিকর্তা তো আমাদেরকে হাল ছাড়ার জন্য তো, বা অর্ধেক রাস্তায় থেমে যাওয়ার জন্য তো পৃথিবীতে পাঠান নাই, সৃষ্টি করেন নাই। তো সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখুন, উপর আল্লাহর উপরে ভরসা রাখুন, এবং পরবর্তী পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নিতে পারেন। দেখা যাচ্ছে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপনার চাকরি হয়ে গেল, বাট এমন হলো যে আপনার পছন্দের যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আপনার চাকরি হয় নাই। আপনি 19তম নিবন্ধনের জন্য প্রস্তুতি নেন। 19তম নিবন্ধনের জন্য আপনি এমনভাবে প্রস্তুতি নেন যে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 18তম নিবন্ধনে আশা করেছিলেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনার 19তম নিবন্ধনে একবারেই হয়ে যায়। ওকে, দেন মাস্টার্স অনার্সে ভালো ফলাফল কাজে লাগবে। অনেক প্রতিষ্ঠানের প্রার্থীদের একাডেমিক রেজাল্ট দেখে থাকে। এমন কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে কিন্তু আপনার নিয়োগের ক্ষেত্রে আপনার অনার্স এবং মাস্টার্সের রেজাল্টটা দেখে থাকবে, বা তারা এসএসসি, ইন্টার এগুলো দেখে থাকবে। দেখা যাচ্ছে একটি প্রতিষ্ঠানে, ক নামক একটি প্রতিষ্ঠানে, আমি সাপোজ বলছি, ক নামক একটি প্রতিষ্ঠানে একটি শূন্য পদের বিপরীতে 4 জন আবেদন করছেন। এখন সেখানে কি করবেন শিক্ষা প্রতিষ্ঠানের ওনার কর্মচারীরা? তো কর্মকর্তারা কি করবেন, ওনারা হচ্ছে আপনার যে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, এই যে রেজাল্টগুলো, এগুলো দেখে থাকবেন এবং চলমান আপডেট ফলো করুন। এনটিআরসিএ এর যে ওয়েবসাইটে নিয়মিত যে আপডেটগুলো থাকে, নিয়মিত যে নোটিশগুলো থাকে, এইগুলো আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন। এই নোটিশগুলো খেয়াল করে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর কি। ওকে, দেন আমি এখানে বলি, হতাশ না হয়ে যেভাবে চাকরি পাওয়ার সম্ভাবনা। যারা 40 থেকে 55 এর মধ্যে নাম্বার পেয়েছেন তারা মনে রাখবেন, আপনি নিবন্ধন সার্টিফিকেটের একটি বড় অস্ত্র। দেখছেন, আমি যেটা বললাম, যে যারা 40 থেকে 55 এর মধ্যে নাম্বার পেয়েছেন, মনে রাখবেন আপনার নিবন্ধন সার্টিফিকেট আপনার একটি বড় অস্ত্র। সঠিকভাবে ব্যবহার করলে এবং কৌশলগত সিদ্ধান্ত নিলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। আপনারা যদি সঠিকভাবে সিদ্ধান্ত নেন এবং যদি কৌশল অবলম্বন করেন, কিছু পদ্ধতি অবলম্বন করেন, তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
আর কিছু পদ্ধতি কি, আপনারা নিম্ন এলাকার যে স্কুলগুলো, এই স্কুলগুলোতে আপনারা চয়েস দিবেন, নিম্ন এলাকার যে স্কুলগুলো। আর হচ্ছে শহরমুখী স্কুলগুলো আপনাদের চয়েস দেওয়ার দরকার নেই। যারা 40 থেকে 55 এর ভিতরে নাম্বার পেয়েছেন, এনাদের শহরমুখী স্কুলগুলো আপনারা প্রথম দিকে চয়েস দিয়েন না। আমি আবারও বলছি, আপনারা দিয়েন না। আপনারা নিম্নমুখী স্কুলগুলো বা আপনার গ্রাম কেন্দ্রিক স্কুলগুলো আপনারা চয়েস দেন। এবং আপনাদের যে 40টা প্রতিষ্ঠান যখন আপনারা চয়েস দিবেন, চয়েস দেওয়ার পরে আপনাদের যে আপনি অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে চান কিনা এই বিষয়ে যে ইয়েস যে একটা বক্স থাকবে, এই বক্সটা আপনারা টিক মার্ক করে দিবেন। এই বক্সটা আপনারা টিক মার্ক করে দিবেন। তাহলে আপনার যে পছন্দের তালিকা 40টা স্কুল, এই 40টা স্কুলের ভিতরে আপনার না হলেও এনটিআরসি ওনারা আপনাকে অন্য যে কোনো একটা স্কুল যেখানে খালি আছে সেখানে সুপারিশ করে দিবে। ওকে, দেন হচ্ছে ধৈর্য ধরুন, নিয়মিত নতুন গণবিজ্ঞপ্তি আসবে, নিজেকে প্রস্তুত রাখুন এবং পরবর্তীতে আপনারা নিজেকে প্রস্তুত করুন। আমি একটু আগে আপনাদেরকে যে কথাটি বললাম, দেখা আপনাদের 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনাদের পছন্দের স্কুল বা প্রতিষ্ঠান, কলেজ নাই হতে পারে, বাট আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন যেন 19তম নিবন্ধনে আপনাদের পছন্দের স্কুল বা কলেজ চলে আসে। অনেক আগেই গণবিজ্ঞপ্তিতে 45 থেকে 55 নম্বর নিয়েও গ্রামে পোস্টিং পেয়েছেন, সুতরাং এলাকা বেছে বেছে আবেদন করলে চাকরি হওয়ার সম্ভাবনা বেশি। দেখেন, কিছু আমি যে পদ্ধতিগুলো বললাম, কিছু যে পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো অবলম্বন করুন কৌশলগত। যেমন দেখেন, এইখানে হচ্ছে কি বলছে, গণবিজ্ঞপ্তিতে 45 থেকে 50 নম্বর নিয়েও গ্রামে পোস্টিং পেয়েছেন, তাহলে গ্রাম এলাকার যে বিষয়গুলো সেগুলো আপনারা আবেদন করবেন। 18তম নিবন্ধনে অধিকাংশ প্রার্থী 40 থেকে 65 এর মধ্যে নাম্বার পেয়েছেন। আমি আবারও বলছি, 18তম নিবন্ধনের অধিকাংশ প্রার্থী আপনার 40 থেকে 65 এর মধ্যে নাম্বার পেয়েছেন, অর্থাৎ আপনি একা নন। এখন কৌশলগত পদক্ষেপে আপনি এগিয়ে দেবে। এখন আপনি যদি কৌশলগত পদক্ষেপ অবলম্বন করতে পারেন, তাহলে আমি আবারও বলছি, আপনার জব 100%। আমি আবারও বলছি, আপনি যদি কৌশলগত পদ্ধতি অবলম্বন করতে পারেন, আপনার জব 100%। ওকে, দেন আমি আরও কিছু বলি এখানে, এবং লাস্টে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই যে দেখেন, 40 থেকে 55 নাম্বার মানে আপনার চাকরির আশা শেষ, এই চিন্তা ভুলে যান। 40 থেকে 55 আপনি এর মধ্যে নাম্বার পেয়েছেন, তার মানে আপনার চাকরির আশা শেষ, এই চিন্তা আপনি ভুলে যান। বরং কৌশলগতভাবে আবেদন করলে, গ্রামীণ প্রতিষ্ঠানগুলোতে আবেদন করলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। ধৈর্য ও দৃঢ়তা প্রস্তুতি চালিয়ে যান, পরবর্তীতে রেজাল্ট নিজেকেও আরও উপরে তুলুন। ওকে, এবং লাস্টে একটি কথা আমি আপনাদেরকে বলব যে আপনার নিবন্ধন একটি বড় যোগ্যতা। আপনার নিবন্ধনের যে সনদটা আছে, এটা আপনার একটি বড় যোগ্যতা, তাই তাকে কাজে লাগান, আত্মবিশ্বাস রাখুন এবং সঠিক পথে চলুন। দেখেন, আপনি যে নিবন্ধন দিয়েছেন, এটা আপনার এই সার্টিফিকেটটা আপনার একটি বড় যোগ্যতা, আপনার একটি বড় অস্ত্র, আপনার একটি শক্তি। তাই এই শক্তি, এই অস্ত্র, এই যোগ্যতাকে কাজে লাগান, কৌশল অবলম্বন করুন। আমি যে কৌশলগুলো আপনাদেরকে বললাম, অবশ্যই আপনার চাকরি হবে। আমি বলছি, আপনাদের অবশ্যই চাকরি হবে। এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানার জন্য কমেন্ট করুন। আমি উত্তর দিয়ে দেব, আপনাদেরকে সকল বিষয়ে উত্তর দেব। আর কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না, আপনারা কমেন্ট করতে, কোনো প্রশ্ন করতে দ্বিধাদ্বন্দ্ব করবেন না। আর দ্বিতীয় বিষয় আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, দেখেন, একটি ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি পরিশ্রম দিতে হয়, অনেক সময় দিতে হয়। তো আপনারা আপনারা যখন ভিডিওটি দেখবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি এবং আরও নতুন নতুন চাকরির সব আবেদন নোটিশ এবং সব কিছু তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।